যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। গত পর্বে আমরা জেনেছি দেবতাদের প্রসাদে মহারাজা পাণ্ডুর 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। মহারানী কুন্তির গর্ভে 3টি পুত্র, যথাক্রমে যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন, এবং মহারানী মাদ্রীর গর্ভে নকুল এবং সহদেব জন্মগ্রহণ করেছেন। তারা চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন, সিংহের ন্যায় বলশালী এবং দেবতার ন্যায় তেজস্বী। এই 5টি পুত্র পেয়ে রাজা পাণ্ডুর পুত্র লাভের বাসনা তো সম্পন্ন হলো, কিন্তু মনের কোথাও তার অপূর্ণ কামনা তো রয়েই গেছে। সেটা স্বাভাবিকও বটে। দুটি সুন্দরী রমণী তার স্ত্রী, অথচ তিনি নিজে তাদের গর্ভে সন্তান উৎপাদন করতে পারলেন না। শেষ পর্যন্ত কিনা তাকে দেবতাদের ডাকতে হলো। কি আর করা যাবে? আমরা তো গত পর্বে শুনেইছি সেই কিমিন্দম মুনির অভিশাপ, সঙ্গমে উদ্যত হলেই তার মৃত্যু হবে। তাই রাজা পাণ্ডু তার কামনাকে মনেই অবদমিত করে চললেন। কিন্তু একদিন বসন্তকাল এলো। আক্ষরিক অর্থেই বসন্ত এলো বনে। শতশৃঙ্গ পর্বতের বনে কত ফুলের শোভা চারিদিকে। পলাশের শোভায় তো যেন আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে। সেই আগুন পাণ্ডুর মনেও একটু একটু করে সঞ্চারিত হলো। শত শত মনোরম ফুলের গন্ধে তার মনে উন্মাদনা জেগে উঠল আস্তে আস্তে। কোকিল আর পাখিদের ডাকে মন রোমাঞ্চিত হলো। এই অবস্থায় পাণ্ডুর সঙ্গে হাঁটছিলেন তার রূপবতী স্ত্রী মাদ্রী। মাদ্রী সেদিন সেজেছিলেন অপূর্ব। সেই অপূর্ব সাজে সজ্জিতা মাদ্রীকে দেখে হঠাৎই পাণ্ডুর মনে কামনার উদয় হয়। বারবার পাণ্ডু মাদ্রীর দিকে তাকাচ্ছিলেন, তার শরীরের দিকে তাকাচ্ছিলেন, তার সুন্দরী স্ত্রীর দিকে। সমীক্ষমান সতু তাং বয়স্থাং তনুবাসসম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে এসেছিলেন দুজনে। নির্জন স্থানে নিজের কামনাকে আর সামলাতে পারল না পাণ্ডু। হঠাৎ করেই তিনি বলপূর্বক মাদ্রীকে সম্ভোগ করতে উদ্যত হলেন। মাদ্রী কিন্তু পাণ্ডুর সেই আচরণে বাধা দিল, কিন্তু পাণ্ডু সেই বাধা মানলেন না। কামনার কাছে তিনি নিজের মৃত্যু ভয়কেও বিসর্জন দিলেন, আর সাথে সাথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মাদ্রী সব বুঝল। অসহায় মাদ্রী বুঝতে পারছে যে সব শেষ হয়ে গেছে। ভয়ার্ত চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন মাদ্রী। এই কিছুক্ষণ আগেও যে স্বামী তার সঙ্গে হাঁটছিল, এই এক মুহূর্তে সে আর নেই। হাউমাউ করে কেঁদে উঠল মাদ্রী। মনে মনে নিজেকে দোষ দিলেন অসংখ্যবার।
মাদ্রির আর্তচিৎকার কুন্তির কানে গেল। কুন্তি ছুটে এলেন সেদিকে, আর কুন্তির পেছনে পাণ্ডুর 5 পুত্র। জঙ্গলে তাদের পায়ের আওয়াজে মাদ্রি বুঝতে পারল যে তারা তার দিকে এগিয়ে আসছে। নিজেদের বসনের দিকে তাকিয়ে সে তাড়াতাড়ি করে সেই অবস্থাকে ঢাকার চেষ্টা করলো। ছেলেরা এসে পড়েছে, সেটা অত্যন্ত লজ্জার। সে চেঁচিয়ে উঠল, বলল, দিদি তুমি একাই এসো, ওদের ওখানেই রেখে এসো। কুন্তি বুঝতে পারল ভয়ঙ্কর কিছু হয়ে গেছে। তার মন কেঁপে উঠল আশঙ্কায়। ছেলেরা যত দূরে এসেছিল সেখানেই তাদের অপেক্ষা করতে বলল কুন্তি। বলে তিনি নিজে এগিয়ে এলেন। এসে দেখলেন সব শেষ হয়ে গেছে। মৃত্যুশয্যায় পড়ে আছে পাণ্ডু। কুন্তি আর নিজেকে সামলাতে পারলেন না। তীব্র তিরস্কার করলেন মাদ্রিকে। বললেন, আমি সবসময় ওকে আগলে রাখতাম, আগলে রেখে চলতাম, আর আজ তুই সব শেষ করে দিলি। মাদ্রি মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কুন্তি তখন ভীষণভাবে বিষোদ্গার করছেন মাদ্রিকে। বললেন, মনির অভিশাপ তোর মনে ছিল না? জানতিস না তুই এক মুহূর্তের কামনার জন্য সব শেষ হয়ে যাবে? অনেক তিরস্কার করার পর কুন্তি শান্ত হলো। মাদ্রি বললেন, আমি সহমরণে যাব, আমার জন্যই তো এত বড় কাণ্ডটা হয়ে গেল। সব দোষ, সব অন্যায়, এত কিছু, সবের জন্য আমি দায়ী। মাদ্রি কাঁদছে আর বলছে যে আমি যাব সহমরণে। তখন কুন্তি দৃঢ়ভাবে বললেন, না, স্বামীর প্রথম স্ত্রী আমি, এই অধিকার আমার। তুমি উঠে পড়ো, মৃতদেহ ছেড়ে উঠে পড়ো, ওইদিকে যাও, ছেলেদের কাছে যাও। এইবার মুখ তুলে চাইল মাদ্রি। বলল, কিন্তু দিদি, আমি যে তোমার ছেলেদের নিজের ছেলের মতো করে যত্ন করতে পারবো না। এই একটা কথাতেই কুন্তি পিছিয়ে এলেন। মাদ্রি বলল, তুমি আমার ছেলেদের নিজের মতন করেই মানুষ করবে, আমি জানি। তাই তুমি বেঁচে থাকো, আমাকে মরতে দাও। কুন্তি আর বাধা দিলেন না। মাদ্রি বরণ করলেন স্বেচ্ছা মৃত্যু। পাণ্ডু আর মাদ্রির মৃত্যুর পর সেখানকার মুনি ঋষিরা সবাই এক হয়ে ঠিক করলেন যে একা কুন্তি আর তার সন্তানরা নিজের রাজ্য হস্তিনাপুরে ফিরে যাবেন। তারা সেই আলোচনা মতো কুন্তি আর তার সন্তানদের সাথে করে পাণ্ডু আর মাদ্রির মৃতদেহ নিয়ে হস্তিনাপুরে এলেন। তারা যখন হস্তিনাপুরে এসে পৌঁছল, সমস্ত রাজ্যবাসী সবাই তাদের দেখতে ভিড় করল। সবাই হস্তিনাপুরের রাজবাড়িতে এসে পৌঁছলে সবাই তাদের দেখতে এসেছেন। যুধিষ্ঠিরের বয়স তখন 16, ভীমের 15, অর্জুনের 14 আর নকুল সহদেবের 13। ঋষিরা রাজসভায় এলেন। কৌরবরা প্রণত হয়ে তাদের সংবর্ধনা জানালেন। ঋষিদের মধ্যে যিনি বৃদ্ধতম, তিনি পাণ্ডু আর মাদ্রির মৃত্যু বর্ণনা করলেন। আর এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব এদের পরিচয় করালেন তাদের সাথে। সমস্ত সভাসদ কৌরবদের সাথে এদের পরিচয় করালেন। কারণ সেই যে বিয়ের পর পাণ্ডু তার 2 স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন, তিনি তো আর আসেননি হস্তিনাপুরে, ওইখানেই তাদের জন্ম হয়েছে। এদেরকে কেউ চেনে না। এই চেনে না বলে তাদের পরিচয় করালেন ঋষিরা কৌরবদের সাথে। ধৃতরাষ্ট্র সেই প্রথম তার ভাইয়ের ছেলেদের দেখলেন তার সিংহাসনের উত্তরাধিকারীকে। মনের মধ্যে অনেক কিছু অনুভূতি নিশ্চয়ই এসেছিল, কিন্তু আপাতত তিনি ভাইয়ের মৃত্যু সংবাদে দুঃখিত হলেন। আদেশ দিলেন যে তার ভাই আর তার মৃত স্ত্রীর সৎকার যেন ভালোভাবে হয়। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর পাণ্ডু আর মাদ্রির অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। বিদুর তো ছোট ভাই। তখন ব্যাস তার মা সত্যবতীকে জানালেন, সুখের দিন শেষ হয়েছে। পৃথিবী এখন গত যৌবনা, ক্রমশ পাপ বৃদ্ধি পাবে। কৌরবদের দুর্নীতির ফলে ধর্মকর্ম লোপ পাবে। ব্যাস তার মা সত্যবতী এবং 2 ভাইয়ের বউ অম্বিকা আর অম্বালিকাকে নিয়ে বনে গিয়ে ঘোর তপস্যা করতে থাকলেন। সেইখানে সত্যবতী আর অম্বিকা ও অম্বালিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
পঞ্চপাণ্ডব হস্তিনাপুরে তাদের বাবার বাড়িতে সুখে বাস করতে লাগলেন। তবে মুশকিল হলো কি, এই যে 105টা ভাই, এই 105টা ভাইয়ের মধ্যে ভীম ছিলেন সবচেয়ে শক্তিশালী। সে করতো কি, ওই ধৃতরাষ্ট্রপুত্রদের অর্থাৎ কৌরবদের সঙ্গে খেলার ছলেই, ইচ্ছে করে হয়তো করতো না, কিন্তু তার তো শক্তি অনেক বেশি, সে করতো কি, ওদের সঙ্গে মানে ঠোকাঠুকি লাগতো, নিজে মানে খেলার ছলে আমার গায়ের জোর বেশি, একটু হয়তো ওদের মারধরও করতো। যাই হোক, যে কোনোভাবেই ভীমের সঙ্গে কেউ পেরে উঠতো না আসলে, যে কোনো যুদ্ধেই হোক, কি হয়তো দৌড়োদৌড়ি বা ব্যায়াম করছে, এরকম ধরনের কোনো রাগ কিছু ছিল না। ভীম কিন্তু কোনো রাগ করতো না, কিন্তু ছেলে মানুষ, বালক সুলভ প্রতিদ্বন্দ্বিতা বলছেন কবি, যে বালক সুলভ প্রতিদ্বন্দ্বিতার জন্য ধার্তরাষ্ট্রগণের তিনি অপ্রিয় হলেন। তার মানে কি, বিভিন্ন রকম খেলাধুলো প্রতিযোগিতা হতো তো বাচ্চাদের মধ্যে, যেমন খেলাধুলো, সব খেলাতেই ভীম খুব পারদর্শী, ভীমের গায়ের জোর বেশি, ভীমের কাছে তারা হেরে যেত, যার জন্যে ভীম সবার কাছে অপ্রিয় হয়ে গেল। মানে কি, ওর ওপর সবাই রেগে যেতে লাগলো, এই দুর্যোধন এসব কৌরবরা ওর ওপর রেগে যেতে লাগলো। এইবার দুর্যোধন তো মানে জন্ম থেকেই বলা যায় ভীষণ কুটকচালি, ভীষণ মন্দ বুদ্ধি, আমরা যাকে বলি বদমাইশি বুদ্ধি ছিল আর কি। একদিন করলো কি, দুর্যোধন গঙ্গার ধারে উদক্রীন নামে একটি বিহার গৃহ মানে বাগান বাড়ি, একটা বাগান বাড়ি তৈরি করলেন। তৈরি করে সেখানে ওই পঞ্চপাণ্ডবকে নেমন্তন্ন করলো। খেতে ভালোবাসত ভীম, নেমন্তন্ন করেছে, গেছে, খেয়েছে। দুর্যোধন করলো কি, কালকূট নামে এক ভয়ানক বিষ খাবারের সঙ্গে মিশিয়ে ভীমকে খাইয়ে দিল। কি সাংঘাতিক একটা ছোট বাচ্চা, মানে যার বদমাইশি বুদ্ধি হয় না একজনের, ছোট থেকেই হয়, এ দুর্যোধন ছিল ঠিক সেই রকম। ওই ছোট বয়সে 15 বছর বয়সে এসেছে, কত 16-17 বছর হয়তো বয়স হবে, সেই বয়সেই ভাইকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে। এইবার সবাই মিলে তো গঙ্গার জলে চান করে বিহার গৃহে মানে বাগান বাড়িতে বিশ্রাম করছে, কিন্তু ভীমের তো বিষ খাইয়ে দিয়েছে, ও অজ্ঞান হয়ে ওই গঙ্গার ধারে পড়ে রইল। আর দুর্যোধন করলো কি, ভীমকে বিভিন্ন লতা পাতা দিয়ে আর কি বেঁধে গঙ্গা জলে ফেলে দিয়েছে। এবারও জ্ঞান হারিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে তো তলিয়ে গেছে। সংজ্ঞাহীন ভীম জলের নিচে নাগলোকে পৌঁছে গেছে। এবার নাগলোকে পৌঁছেছে, মহাবিষধর সাপেরা তো তাকে কামড়েছে নাগলোকে। এইবার বিষে বিষে বিষক্ষয়, সাপেদের বিষে কালকুট বিষ নষ্ট হয়ে গেল। ভীম জ্ঞান ফিরে পেয়েছে, জ্ঞান ফিরে পেতেই সে সঙ্গে সঙ্গে বাঁধন ফাদন ছিঁড়ে সাপেদের মারতে শুরু করেছে। এবার সাপেরা তো গিয়ে তাদের রাজা বাসুকিকে, নাগরাজ বাসুকির কাছে গিয়ে কমপ্লেন করেছে, বলেছে যেরকম একজন এসেছে সে এরকম মারধর করছে আমাদের। বাসুকি তখন জানতে পেরে ভীমের কাছে গিয়ে তাকে আপন দৌহিত্রের দৌহিত্র মানে নাতির নাতি এই বলে চিনতে পেরেছেন। চিনতে পেরে তিনি ভীমকে খুব আদর টাদর করলেন, আদর আপ্যায়ন করে তার রসায়ন কুণ্ডের রসায়ন পান করতে দিলেন। মানে কোনো বিশেষ একটা পানীয় তারা জানত, সেই পানীয় তাকে পান করতে দিলেন। ভীম তো এক এক চুমুকে এক একটা গ্লাস শেষ করে দিচ্ছে, করে 8টা রসায়ন কুণ্ডের জল তিনি খেয়ে নিলেন, নিয়ে এক ঘুম দিয়ে দিয়েছে। এইবার তো ওপরে তো উথাল পাথাল, নিচে এইসব কাণ্ড কারখানা হচ্ছে, আর ওপরে তো উথাল পাথাল, ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে যে ভীম প্রথমে খোঁজাখুঁজি করে তখন খুঁজে পায়নি, তো ভাবছে যে বোধহয় চলেই গেছে। অন্য ভাইয়েরা, পঞ্চপাণ্ডবের আরও অন্যান্য ভাইয়েরা, তারা ভাবছে যে ভীম বোধহয় বাড়ি চলে গেছে। কিন্তু হস্তিনাপুরে ফিরে গিয়ে দেখছে না, ভীম তো আসেনি। তখন সবাই চিন্তা করছে যে কী হলো, ভীম কোথায় গেল, ভীম কোথায় গেল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা হস্তিনাপুর জুড়ে ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ও তো তখন
8টা কুণ্ডের জল পুরো শেষ করে দিয়েছে, 8 চুমুকে শেষ করে এবার তো ঘুমোচ্ছে, ঘুম লাগিয়েছে। ঘুম গিয়ে ভাঙলো 8ম দিনে। 8th ডেতে গিয়ে ভীমের ঘুম ভাঙলো 8ম দিনে। তখন বাসুকি ভীমকে জানালেন যে ওই যে রসায়ন তুমি পান করেছ তাতে তোমার 1000 হাতির বল হয়েছে। 1000 হাতির বল নিয়ে নাগেদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভীম এবার নাগলোক ত্যাগ করে নিজের বাড়িতে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি বড় ভাই যুধিষ্ঠিরকে সব কথা খুলে বললেন। কিন্তু যুধিষ্ঠির ভীমকে বললেন, না, এই সমস্ত কথা কিন্তু তুমি কাউকে বলবে না। কিন্তু সবাইকে বললেন যে তোমরা খুব সতর্ক থাক এদের থেকে। কারণ যুধিষ্ঠির বুঝতে পারলেন যে কি কাণ্ডটা ঘটতে চলেছে, আন্দাজ করতে পারলেন। যুধিষ্ঠির সবার বড়, তার যথেষ্ট বোধ বুদ্ধি হয়েছে, রাজার ছেলে, তারা পড়াশোনাও শিখছে, ততদিনে অস্ত্র শিক্ষাও শিখছে, সেগুলো আমরা পরে পরে জানতে পারবো। যাই হোক, বড় দাদা হিসেবে তিনি গাইড করলেন ভীমকে যে না, তুমি কাউকে কিছু জানিও না, কিন্তু সমস্ত ভাইদের সচেতন করে দিলেন যে তোমরা খুব সাবধানে থেকো। দেখছো তো এরকম ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যাই হোক ভাই তো এসে গেছে, আমরা কিন্তু এবার থেকে খুব সাবধানে থাকব। এই কথাটা তিনি অন্যান্য ভাইদেরও বললেন। আর দুর্যোধন যখন দেখলেন যে ভীম ফিরে এসেছে, বিফল মনোরথ, তিনি মনস্তাপ করতে লাগলেন যে বাবা, আমি মারতে তো পারলাম না, খুব মনে কষ্ট যে ভীমকে মারার চেষ্টা করেছিল। এমনি খুব আনন্দে ছিল যখন পাওয়া যাচ্ছে না, কিন্তু 8 দিন বাদে ভীম ফিরে এসছে, এটা তাদের কাছে, বিশেষ করে দুর্যোধনের কাছে খুব মনে কষ্টের কারণ হলো। তিনি ক্রমাগত মনস্তাপ ভোগ করতে লাগলেন। আর এদিকে এদের তো খুব আনন্দ যে ভাই ফিরে এসেছে, তারা সবাই মিলে খুব আনন্দ করতে লাগলেন। খুব 8টা দিন তাদের খুব টেনশনে গেছে, খুব কষ্ট হয়েছে। রাজকুমারদের শিক্ষার জন্য ধৃতরাষ্ট্র, তারা যেমন রাজার ছেলে, তাদের তো শিক্ষা দীক্ষার দরকার, তারা বাড়িতেই পড়াশোনা করছেন। কে তাদের পড়াতেন? রাজকুমারদের শিক্ষার জন্য কাকে নিযুক্ত করলেন ধৃতরাষ্ট্র? না, গৌতম গোত্রজ কৃপাচার্যকে নিযুক্ত করলেন। কৃপাচার্য তাদের পড়াশুনো শেখাতেন। মহর্ষি গৌতমের শরদ্দান নামে এক শিষ্য ছিলেন। তার ধনুর্বেদে যেমন বুদ্ধি ছিল, বেদ অধ্যয়নে কিন্তু তেমন ছিল না। তার তপস্যার ভয় পেয়ে ইন্দ্র জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন। তাকে দেখে শরদ্দানের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল এবং রেতোপাত হলো। সেই রেতো একটি সরস্তম্ভে পড়ে 2 ভাগ হলো। তা থেকে একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করলেন। সেই ছেলের নাম হলো কৃপ আর মেয়েটির নাম হলো কৃপি। শরদ্দান তপবলে তাদের কথা জানতে পেরে রাজপ্রাসাদে এসে কৃপকে তীরধনুক চালানোর শিক্ষা দিয়ে পারদর্শী করে দিলেন। যুধিষ্ঠির, দুর্যোধন সহ সমস্ত ভাইরা, সব ভাইরা এই কৃপাচার্যর কাছে অস্ত্রবিদ্যা শিখতে লাগলো। যুধিষ্ঠিরও শিখছে, দুর্যোধনও শিখছে। বৃষ্ণিবংশীয়, এরা হলো কৌরব বংশের, যুধিষ্ঠির, দুর্যোধন। আর বৃষ্ণিবংশীয় রাজপুত্ররা, তারাও শিখত। মানে বিভিন্ন দেশের রাজপুত্ররা এই কৃপাচার্যের কাছেই অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন। গঙ্গোত্তরীতে ভরদ্বাজ নামের এক ঋষি বাস করতেন। একদিন স্নানরত ঘৃতাচী অপ্সরাকে দেখে তার শুক্রপাত হয়। সেই শুক্র তিনি কলসির মধ্যে রেখে দিলেন, যাতে তা থেকে দ্রোণ জন্মগ্রহণ করেন। পাঞ্চাল রাজ তিনি সেই শুক্র তিনি কলসের মধ্যে রাখেন এবং তা থেকে দ্রোণ জন্মগ্রহণ করেন। অগ্নিবেশ্য মুনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পাঞ্চাল রাজ পৃষদ ভরদ্বাজের সখা ছিলেন, আর তার পুত্র দ্রুপদ দ্রোণর সঙ্গে খেলা করতেন। বাবার বন্ধুর ছেলে, তার সঙ্গে খেলা করতেন। পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করেন। তাদের একটি পুত্র হয়। সেই পুত্র ভূমিষ্ঠ হয়েই অশ্বের ন্যায় চিৎকার করছেন, মানে ঘোড়ার মতো, অশ্ব মানে ঘোড়ার মতো চিৎকার করেছিল, তাই জন্য তার নাম রাখা হয় অশ্বত্থামা।
ভরদ্বাজের মৃত্যুর পর দ্রোণ বাবার আশ্রমেই থেকে যায়। একদিন তিনি শুনলেন ভৃগুনন্দন মানে ভৃগুর ছেলে পরশুরাম তার সমস্ত ধন সম্পদ ব্রাহ্মণদের দান করছে। তখন দ্রোণ পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে ধন সম্পদ চাইলেন, কিন্তু ততক্ষণে তো পরশুরাম তার সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন, কিছু নেই, শুধু কিছু অস্ত্রশস্ত্র তখনও বেঁচে ছিল তার কাছে। দ্রোণ কী করলেন, তিনি বললেন যে ঠিক আছে, সেই সমস্ত অস্ত্রশস্ত্রই দাও আমাকে, আর শিখিয়ে দাও যে সেগুলো কি করে ব্যবহার করতে হয়। পরশুরাম তাই করলেন, শিখিয়ে দিলেন। এইবার এইগুলো দিয়ে তো আর ধন সম্পদ ছাড়া কি করে খাওয়া জুটবে, অস্ত্র দিয়ে তো আর খাওয়া জুটবে না, ছেলেকে কিছু খেতেও দিতে পারে না। একদিন অশ্বত্থামা অন্য বাচ্চারা দুধ খাচ্ছে দেখে বাবার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে দুধ চাইছে যে বাবা আমি দুধ খাবো, কিন্তু দ্রোণ তো ভীষণ গরিব, কোনোভাবেই সে একটু গরুর দুধ জোগাড় করতে পারলো না যে তার ছেলেটাকে দেবে। কিন্তু তার তখন মনে পড়লো যে আচ্ছা, রাজা তো আমার বাল্য বন্ধু ছিল, মানে ছোটবেলায় রাজা আর আমি একসঙ্গে খেলতাম, দ্রুপদ তো এখন রাজা হয়েছে, তাহলে যাই পাঞ্চাল রাজের কাছে। গিয়ে তখন তিনি দ্রুপদের রাজ্যে হাজির হলেন যে আমি তোমার ছোটবেলার বন্ধু, আমার এরকম অবস্থা, আমি ছেলেটাকে একটু দুধ খেতে দিতে পারছি না, আমাকে একটু কিছু দাও। কিন্তু ততদিনে তো সে রাজা হয়ে গেছে, সব ভুলে গেছে, ছোটবেলার বন্ধুকে সে ভুলে গেছে দ্রুপদ। যেই দ্রোণ গিয়ে তাকে বন্ধু বলে পরিচয় দিল, চূড়ান্ত অপমান করলো সে। দ্রুপদ দ্রোণকে চূড়ান্ত অপরাধ করলো, বললো তুমি আটা গোলা জল খাইয়ে রাখো ছেলেকে, গরিবের ছেলে বা দুধ খাবে কি, এইসব বলে জাত অপমান করল। তখন মনের দুঃখে দ্রোণ সেখান থেকে অপমানিত হয়ে চলে গেলেন। চলে কোথায় গেলেন না, তিনি ওই হস্তিনাপুরে গেলেন। নিজের পরিচয় গোপন করে তিনি হস্তিনাপুরে বাস করছেন। একদিন রাজকুমাররা শহরের বাইরে এসে ডাঙ্গুলি খেলছে, গুলি ডান্ডা ডাঙ্গুলি খেলছে। হঠাৎ একটা ওই ডাঙ্গুলির যে গুলিটা হয় সেটা কুয়োর মধ্যে পড়ে গেছে। এবার বাচ্চা ছেলে ওরা তো খেলা করছে, কুয়োর মধ্যে পড়ে গেছে, অনেক চেষ্টা করেছে, তুলতে পারছে না। তখন দ্রোণ ওখানেই বসেছিলেন। তখন দেখছেন যে রাজকুমাররা পাচ্ছে না ডাঙ্গুলিটা তুলতে, তখন বললো যে আরে তোমরা রাজার ছেলে হয়ে একটা ডাঙ্গুলি তুলতে পারছো না। তখন একটা কাশ ফুলের গাছ দিয়ে পর ওই কাশ ফুলের গাছ একের পর এক দিয়ে ওই বিচিত্র এক উপায়ে ডাঙ্গুলিটাকে তুলে দিলেন। আর বলে ধিক, তোমরা ক্ষত্রিয়, অস্ত্র শিক্ষা করছো, তোমরা ভরত বংশের রাজকুমার, আর তোমরা একটা এই ডাঙ্গুলি তুলতে পারছো না। বলে তোমরা তুলতে পারছো না, আমি তো তুলে দিলাম। তুলে দিয়ে তখন বলছেন দ্রোণ যে আমি তুলে দিলাম, কিন্তু আমাকে খাওয়াতে হবে। তখন যুধিষ্ঠির বললেন যে ঠিক আছে, আমি গিয়ে বলছি, কৃপাচার্য যদি অনুমতি দেন তাহলে আপনি রোজ আহার পাবেন, মানে রোজ আপনি খেতে পাবেন এখানে। তখন ওই দ্রোণ কী করলেন, একের পর এক দিয়ে কাশের যে ঘাস হয়, কাশফুলের যে ঘাস টাইপের হয়, ওই লম্বা লম্বা পরপর দিয়ে তিনি ওই গুলিটাকে তুলে দিলেন। রাজপুত্ররা তো এইটা দেখে ভীষণ উল্লসিত একেবারে, যে বিরাট এদের বিস্ময় যে কি হলো, রে বাবা এইভাবে একটা ইয়েকে তুলে দিল। আর দ্রোণ কি করেছিলেন, দ্রোণ ওই তার নিজের আংটিটাও, একটা আংটি ছিল তার হাতে, সেই আংটিটাও ফেলে দিয়েছিলেন আর কি, পড়ে গিয়ে বা হয়তো পড়ে গিয়েছিল, তাও হতে পারে। ওই কুয়োর মধ্যে আংটিটা ফেলেছিলেন মোট কথা। তখন বাচ্চা তো ওরা বলছে যে তাহলে আপনি আংটিটাও তুলুন। দ্রোণ তখন কি করলেন, একটা তার ধনুর থেকে একটা তীর ওই কুয়োর মধ্যে ফেললেন, আবার একটা তীর, এইভাবে পরপর তীর দিয়ে ওই আংটিটাকে উদ্ধার করলেন। বালকরা তো অবাক, বলছেন যে আপনি কে, যেমন হয় আর কি, জিজ্ঞাসা করছে যে আপনি কে, এরকম একটা ইয়ে করলেন। তখন দ্রোণ বললেন যে তোমরা যাও, আমাকে যেমনভাবে তোমরা দেখছো, আমার রূপ গুণ যেমন দেখলে সেইভাবেই গিয়ে ভীষ্মকে বলো। তারা গিয়ে তাই করল। দ্রোণর
বিবরণ দিলেন যে এরকম একজন ব্রাহ্মণ এইভাবে ডাঙ্গুলির গুলিটা তুলে দিয়েছে, আবার পরপর তীর দিয়ে আংটি তুলেছে। ভীষ্ম তো মহাত্মা বিচক্ষণ, তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন যে ওটা কে হতে পারে। বললেন যে এটা দ্রোণাচার্য। দ্রোণ এসেছেন তোমাদের অস্ত্রগুরু ব্রাহ্মণ, এই ব্রাহ্মণকেই আমি তোমাদের অস্ত্রগুরু হিসেবে নিযুক্ত করলাম। তিনি রাজকুমারদের অস্ত্রগুরু হবার যোগ্য। সসম্মানে তাকে ডেকে আনলেন। তখন দ্রোণকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে? ভীষ্ম জিজ্ঞাসা করলেন। তখন দ্রোণ বললেন যে পাঞ্চালরা দ্রুপদ আর আমি মহর্ষি অগ্নিবেশের কাছে অস্ত্র শিক্ষা করেছিলাম। বাল্যকাল থেকে দ্রুপদ আমার সখা ছিলেন। শিক্ষা শেষ হলে চলে যাবার সময় তিনি আমাকে বলেছিলেন, দ্রোণ, আমি পিতার প্রিয়তম পুত্র, আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্যও তোমার হবে। তার এই কথা আমি মনে রেখেছিলাম। তারপর পিতার আদেশে এবং পুত্র কামনায় আমি বিবাহ করি। আমার পত্নী অল্পকেশী, কিন্তু ব্রতপরায়ণা, সর্বকর্মে আমার সহায়। আমার পুত্র অশ্বত্থামা অতিশয় তেজস্বী। একদিন বালক অশ্বত্থামা ধনীপুত্রদের দুধ খেতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। আমি তখন দুঃখে দিশাহারা হয়ে অনেক চেষ্টা করে একটু দুধ জোগাড় করতে পারিনি। অশ্বত্থামার সঙ্গী বালকরা তাকে পিটুলি গোলা জল খেতে দিয়েছিল। সেটাই সে দুধ খাচ্ছি মনে করে আনন্দে নাচতে লাগলো। বালকরা আমাকে উপহাস করে বলল, দরিদ্র দৈন্যকে ধিক, যে ধন উপার্জন করতে পারে না, যার ছেলেকে পিটুলি গোলা জল খাওয়ায় আর তার ছেলে সেই খেয়েই আনন্দে নাচ করে, এইসব আমাকে তারা বলতে লাগলো। আমার তখন মনে পড়ল যে আমার বন্ধু তো রাজা, আমি যাই তাহলে তার কাছে। আমি তখন বউ বাচ্চা নিয়ে দ্রুপদের কাছে গিয়েছিলাম। দ্রুপদ কিন্তু রাজা হয়েছে, আমাকে ভুলে গেছে। বললাম, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি অমার্জিত, তাই তুমি আমাকে সখা বলছো। আমি গিয়ে তাকে সখা বলেছিলাম। সে তখন বলল আমাকে যে সমানে সমানে বন্ধুত্ব হয়, ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী অরথী, প্রবল প্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এটা কখনো বন্ধুত্ব হয়? তোমাকে আমি এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, নিয়ে যাও। আমি খুব অপমানিত হয়েছিলাম। এই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ও প্রতিশোধের প্রতিজ্ঞা করে কুরুদেশে চলে এলাম। এই কাহিনী তিনি ভীষ্মকে বললেন। আপনার কোন প্রিয় কার্য করব আপনি বলুন। ভীষ্ম তখন বললেন যে আপনার ধনু জ্যামুক্ত করুন, আপনি রাজকুমারদের অস্ত্র শিক্ষা দিন, সসম্মানে এখানে বাস করুন। এই রাজ্যের আপনিই প্রভু, কৌরবগণ আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রোণ তখন বলছেন যে কুমারদের এতদিন তো কৃপাচার্য শেখাচ্ছিলেন, কুমারদের শিক্ষার যদি ভার আমি নিই তাহলে কৃপাচার্য দুঃখিত হবেন। অতএব আপনি আমাকে কিছু ধন দিন, আমি সন্তুষ্ট হয়ে চলে যাই। তখন ভীষ্ম বললেন, কৃপাচার্যও থাকবেন, আমরা তারও যথাযথ সম্মান দিয়ে তাকেও ভরণ পোষণ করব, আপনি আমার পৌত্রদের আচার্য হবেন। দুজনেই থাকুক, এতগুলো ছেলেকে একজন শেখাতে পারে, আপনিও থাকুন, কৃপাচার্যও থাকুক। ভীষ্ম তখন এক সুপরিচ্ছন্ন ধনধান্যপূর্ণ গৃহে দ্রোণের বসবাসের ব্যবস্থা করে দিলেন আর তার নাতিদের শিক্ষার ভার তার হাতে দিলেন। বৃষ্ণি ও অন্ধক বংশীয় এবং নানা দেশের রাজপুত্ররা দ্রোণের কাছে শিক্ষা করতে এলেন। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।